হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লজ অফ মোশনের থার্ড ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সেই দুটো ভিডিও দেখে তারপরে এই ভিডিও দেখো। আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচ্য টপিক হলো বলের ঘাত এবং ঘাত বল। আমরা এই দুটো টপিক খুব ভালো করে বুঝবো এবং এই দুটো টপিকের উপর কিছু জটিল এবং সহজ অঙ্ক শিখে নেব। চলো শুরু করি। দেখো, ধরো তুমি কোনোদিন রাস্তা দিয়ে হাঁটছিলে এবং দেখতে পেলে একটা ভ্যানওয়ালাকে দেখতে পেলে এবং দেখলে সেই ভ্যানে এত লোড চাপানো আছে, সে একটা ঢাল উঠাতে পারছে না। তখন তুমি কি করলে? পেছন থেকে ধাক্কা দিলে এবং ধরো 1 বা 2 মিনিট বা 3 মিনিট ধাক্কা দিলে তারপরে ভ্যানটা ওপরে উঠে গেল, তাই না? অর্থাৎ ভ্যানওয়ালা সেই ঢালটাকে পার করতে পারলো। এর জন্য তোমাকে কি করতে হলো? তোমাকে পেছন থেকে সেই ভ্যানে বল প্রয়োগ করতে হলো। এবং তুমি ধরে নাও এখানে বল প্রয়োগ করেছো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, আমি টি সেকেন্ড ধরলাম। তাহলে তুমি এফ বল প্রয়োগ করেছো কত সময় ধরে? টি সময় ধরে, ঠিক আছে? এরপর তুমি কি করলে? মাঠে চলে গেলে, মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলে আর ফুটবলে একটা কিক মারলে। তাহলে ফুটবলে তুমি কি করলে? কিক মারলে মানে বল প্রয়োগ করলে। এখানেও ধরো তুমি এফ বল প্রয়োগ করলে, কিন্তু এখানে সময়টা খুবই কম, নিয়ার বাই ইকুয়াল টু 0। তাহলে তুমি প্রথম ক্ষেত্রে কি করেছিলে? ভ্যানে বেশ অনেকক্ষণ ধরে বল প্রয়োগ করছিলে। সেকেন্ড ক্ষেত্রে তুমি কি করলে? ফুটবলে কিক করলে, কিন্তু ফুটবলের সঙ্গে তোমার পায়ের স্পর্শকাল খুবই কম, কয়েক মাইক্রোসেকেন্ড। ধরে নাও কথার কথা, এটা 1 মাইক্রোসেকেন্ডের জন্য। তাহলে এই দুটো জায়গার মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে তুমি বৃহৎ মানের একটা বল প্রয়োগ করলে খুব অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য, আর এখানে তুমি যে কোনো মানের একটা বল প্রয়োগ করলে কিন্তু বেশিক্ষণ ধরে। টাইম ইজ ইম্পর্টেন্ট হেয়ার, তাই না? এখানে একটু বেশি সময় বল প্রয়োগ করেছো। তো তাহলে 2 রকম বল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু টাইম ইম্পর্টেন্ট, তাই আমরা কি করলাম? বলের সঙ্গে টাইম গুণ করলাম। টাইম গুণ করে একটা ভৌত রাশি পেয়ে গেলাম। বল তো একটা নিজেই ভৌত রাশি, টাইম একটা ভৌত রাশি, এবং এই দুটো গুণ করেও একটা ভৌত রাশি পেলাম, তাই না? তো এই ভৌত রাশির তাহলে মাত্রা কি হবে, একক কি হবে সবই জানবো, এবং নাম কি হবে সেটাও দেব, এবং নেচার কি, প্রকৃতি কি সেটাও জানবো। প্রকৃতি কি? স্কেলার না ভেক্টর? যেহেতু টাইম স্কেলার, বল ভেক্টর, বলের মাথায় ভেক্টর সাইন দেব, তাহলে পুরোটাই কি হয়ে যাবে? ভেক্টর। তো আপাতত আমি এটাকে আই দিয়ে লিখছি, ঠিক আছে? তাহলে এর একটা নামকরণ করতে হবে। তাহলে আই কি? ভেক্টর। তো এই ভৌত রাশিটার নাম হলো বলের ঘাত। কি নাম? বলের ঘাত। ওকে, তাহলে এই ভৌত রাশির নাম কি রাখা হলো? বলের ঘাত। ইংলিশে বলবো ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স, ক্লিয়ার? বা বলের আবেগ, কোনো বইয়ে বলের আবেগও লেখা আছে, ইম্পালস লেখা আছে। আর এখানে টাইম ইম্পর্টেন্ট না, তাই আমরা বলটাকে বলই রাখলাম। তবে এখানে বলের মানটা কিন্তু বৃহৎ, আর এখানে যে কোনো মানের বল প্রয়োগ করতে পারো। যেহেতু এখানে টাইম ইম্পর্টেন্ট না, তাই আমরা টাইম দিয়ে গুণ করলাম না, শুধু বল পেলাম, পিওর বলটা পেলাম। তো এই বলটাকে আমরা বলবো, এই ধরনের বল, যদি কোনো বল এখানেও বল প্রয়োগ করেছো, এখানেও বল প্রয়োগ করছো, তবে দুটো বলের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? এখানে বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য প্রয়োগ করেছো, স্বল্প সময়ের জন্য প্রয়োগ করেছো। এই বলটার নাম আমরা রাখলাম ঘাত বল। কি নাম রাখলাম? ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। তাহলে ঘাত বল কি? ঘাত বল অনলি বল, শুধুমাত্র একটা বল। আর বলের ঘাত কি? বল ইন্টু সময়, যাকে আমরা আই দিয়ে লিখি, ঠিক আছে? চলো এবার তাহলে আরো কিছু এক্সাম্পল নিয়ে নিই আমরা। এই ঘাত বলের আর কি কি উদাহরণ হবে? তোমাদের চারপাশে কি কি উদাহরণ রয়েছে? ধরো কেউ পেরেকে হাতুড়ি মারছে, তাই না? জোরে করে মারলো, তাহলে পেরেকের সঙ্গে হাতুড়ির স্পর্শকালটা খুবই অল্প থাকে, এবং যেহেতু জোরে করে মারে তাহলে বৃহৎ মানের একটা বল প্রয়োগ করে,
তাহলে এখানে সে কী ধরনের বল প্রয়োগ করে? ঘাত বল, ইম্পালসিভ ফোর্স, তাই না? কোনো ক্রিকেটার যখন ব্যাট দিয়ে বলকে মারে তখন বৃহৎ মানের বলের উপর প্রয়োগ করে, তাই না? তাহলে এখানে কী ধরনের বল প্রয়োগ করে? ঘাত বল প্রয়োগ করে, তাই না? আচ্ছা, আবার ধরো কেউ যার ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে বা টানছে, তারাও কিন্তু ওই সেই ঠেলা গাড়ির উপর কী করে? বল প্রয়োগ করে এবং অনেকক্ষণ ধরে বল প্রয়োগ করে, তাই না? যত দূর নিয়ে যাবে তত দূর পর্যন্ত বল প্রয়োগ করে। এখানে বল ইন্টু সময়কে কি বলবো আমরা? বলের ঘাত, ইম্পালসিভ ফোর্স। মাথায় ইম্পালস অফ ফোর্স মাথায় রাখবে। এই বলের ঘাতকে কখনো কখনো শুধুমাত্র ঘাত বলা হয়, শুধুমাত্র ঘাত। কখনো কখনো বলতে পারে ঘাত নির্ণয় করো, তাহলে কিন্তু ঘাত বল নির্ণয় করবে না। কি নির্ণয় করবে? বলের ঘাত নির্ণয় করবে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা দুটো ভৌত রাশি পেয়ে গেলাম, আমরা ডিফারেন্স বুঝে গেলাম। যেখানে টাইম ইম্পর্টেন্ট সেখানে আমরা বলের ঘাত কথাটা ব্যবহার করব, যেখানে শুধুমাত্র বল ইম্পর্টেন্ট কিন্তু টাইমটা অতি নগণ্য সেখানে আমরা ঘাত বল কথাটা ইউজ করব। তো বলের ঘাত আবার লিখছি, বলের ঘাত I ইকুয়াল টু বল ইন্টু সময়। তাহলে একক কি হবে? চলো আমরা একক দেখে নিই। একক, ঠিক আছে। এসআই একক কি হবে? তাহলে বলের একক কি? নিউটন। সময়ের একক সেকেন্ড, নিউটন সেকেন্ড। সিজিএস একক কি হবে? সিজিএস একক হয়ে যাবে বলের নিউটনের জায়গায় আমরা কি ডাইন ইউজ করব, ইন্টু সেকেন্ড, ডাইন সেকেন্ড। মাত্রা কি হবে দেখে নিই, ঝটপট দেখে নিব, খুব সহজ টপিক, তাই আমরা এখানে সময় লাগাবো না। বলের মাত্রা mL(T⁻²), সময়ের মাত্রা ক্যাপিটাল টি, বাস দুটো মিলিয়ে হয়ে যাবে mL(T⁻⁻1), থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে এটাকে, মাত্রা হয়ে গেল। আর কি চাই? প্রকৃতি। বলের ঘাতে প্রকৃতি আমি বলে দিয়েছি, এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি তুমি ভেক্টর রূপ দেখতে চাও, ভেক্টর রূপ যদি দেখতে চাও তাহলে ভেক্টর রূপ কেমন দেখবে? এই যে ভেক্টর রূপ, ঠিক আছে, এরকম রেখে দাও। চলো আমরা নেচার পেয়ে গেছি। এইবার একটু অন্যরকমভাবে বিষয়টাকে একটু ভাবা যাক। নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে, তাহলে সেকেন্ড ল অফ মোশন, এখান থেকে আমরা জানি এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু, দেখো আমরা অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু কে জানি এফ ইন্টু টি, এবং সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এ টি ম্যাট। এমটা জানো ভর, এটা কি বস্তুর ত্বরণ, বল প্রয়োগের ফলে বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণ অথবা মন্দন। আচ্ছা নেক্সট দেখো, এবার এ মানে আমরা কি জানি? এ মানে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টি টি উধাও, তাহলে কি হলো? এম গুণ করে দাও, এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু পেয়ে গেলাম কি? এম ভি মাইনাস এম ইউ, মানে কি? অন্তিম ভরবেগ, এটা ভরবেগ, এটা প্রাথমিক ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন কি পেলাম? ভরবেগের পরিবর্তন, এটা অন্তিম ভরবেগ যাকে আমরা P2 দিয়ে লিখবো, প্রাথমিক ভরবেগ এটাকে P1 দিয়ে লিখবো। তাহলে আই ইকুয়াল টু কি পেলাম? P2 মাইনাস P1। P2 মাইনাস P1 মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, পাশে লিখে রাখতে পারো P2 ইকুয়াল টু কি? MV, P1 ইকুয়াল টু MU, ঠিক আছে। আরও সংক্ষিপ্তভাবে যদি লিখতে চাও তাহলে আই ইকুয়াল টু লিখতে পারো ভরবেগের পরিবর্তন মানে ডেল্টা পি। তাহলে বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাই বলের ঘাত তোমরা দুইভাবে বের করতে পারবে। একটা মেথড হলো বল ইন্টু সময়, সেকেন্ড মেথড হলো ভরবেগের পরিবর্তন। আচ্ছা এবার দেখো, এখান থেকে কিন্তু আবার বলের ঘাতের আরও একটা একক বের করতে পারবে। ভরবেগ, যেহেতু ভরবেগের পরিবর্তনের একক আর ভরবেগের একক কিন্তু সেম হয়, তাই ভরবেগের একক কি? ভরের একক কি? কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তনের এককটাই হয়ে যাবে বলের ঘাতের একক, কারণ ভরবেগের পরিবর্তন ও বলের ঘাত কিন্তু সেম, তাই না? আই ইকুয়াল টু ডেল্টা পি। তো এটা হয়ে যাবে বলের ঘাতের এসআই একক। তাহলে সিজিএস একক কি হবে? সিজিএস একক হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার
পার সেকেন্ড। তাহলে মাথায় রাখবে বলের ঘাতের দুটো একক নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড অথবা সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড। তো চলো আমরা একক পেয়ে গেলাম, বলের ঘাত কি করে বের করতে হয় সেটাও জেনে গেলাম। এবার যদি এইরকম হয় যে ধরো তুমি যে ভ্যানটাকে ঠেলছিলে, ভালো করে বোঝো, তুমি ঠেলেও ভ্যানটাকে উপরে তুলতে পারছো না, ভ্যানটাকে ভ্যানবালা নিজে টানছে আবার তুমি ঠেলছো, ঠিক আছে। ধরো এটা ভ্যান, প্রথমে তুমি ভ্যানটাকে ঠেলতে শুরু করলে, তারপরে তুমি পারছো না নিয়ে যেতে, আরও একজন ভ্যানটাকে ঠেলতে শুরু করলো, আরও একজন আসলো, তারপরে সেও পারছে না, আরও একজন আসলো, ঠিক আছে, সেও ভ্যানটাকে ঠেলতে শুরু করলো। তার মানে এখানে যে বলটা প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, এই বলটা কেমন ধরনের বল? পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। ওকে, তো এই ধরনের বল যদি প্রযুক্ত হয় তাহলে বলের ঘাত কিভাবে নির্ণয় করবে? এর আগে আমরা বের করলাম বল যদি ধ্রুবক হয় তাহলে বলের ঘাত কি করে বের করতে হয় সেটা দেখলাম। বল তো পরিবর্তনশীল হতে পারে, সেক্ষেত্রে বলের ঘাত কি করে বের করবে? চলো সেই মেথডটাই আমরা এবার আলোচনা করব। তাহলে বলের ঘাত আমাদের বের করতে হবে পরিবর্তনশীল বলের জন্য। ধরে নাও এটা দেখতেই পাচ্ছ, আমরা ওয়াই অক্ষ বরাবর বলকে রেখেছি এবং এক্স অক্ষ বরাবর সময়কে রেখেছি। সময়ের সাপেক্ষে বলের মান বাড়ছে কমছে, মানে চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে পরিবর্তনশীল বল। এই পরিবর্তনশীল বলের একটা গ্রাফ তৈরি করব। ধরে নাও এটা হচ্ছে বল ধীরে ধীরে জিরো থেকে বাড়ছে, বাড়তে বাড়তে এই পর্যন্ত আসলো। তাহলে এখানে টাইম কত? জিরো। যখন বলের মান এখানে টাইম কত? জিরো, এবং বলটাও কত? জিরো। তাহলে এই অরিজিন মূলবিন্দু, ঠিক আছে, এখানে টাইম কত? ধরে নাও টি টাইম, ঠিক আছে। আর বলের মান এখানে ধরে নাও এফ, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক এফ, টি কমা এফ। এখানে দেখো, এখানে তাহলে এখানে দুটোই জিরো, বলের মানও জিরো, টাইমও জিরো। মানে যখন টাইম জিরো ছিল তখন বল কোনো প্রয়োগ হয়নি কোনো বস্তুর উপর। এবার ধীরে ধীরে বলটা বাড়ছে কমছে বস্তুর উপর, বাড়তে বাড়তে টি সময় এফ বল প্রযুক্ত হলো। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে পরিবর্তনশীল, এই গ্রাফের সাহায্যে বুঝতে পারছো বলের মানটা পরিবর্তনশীল। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বলের ঘাত বের করব, তাই না? তো এখানে একটা আমরা মেথড ইউজ করব, সেই মেথডটার নাম অতি পরিচিত মেথড, সেটা হলো ইন্টিগ্রেশন মেথড, ঠিক আছে। চলো সেই ইন্টিগ্রেশন মেথডটা আমরা বুঝি। আমরা কি করব, আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব, ইন্টারমিডিয়েট পয়েন্ট, ঠিক আছে। ধরে নাও এই পয়েন্টে বল, দেখো একটা রেখা পেলে, এই রেখাটা কি প্রয়োগ করবে? এই রেখাটা ওয়াই অক্ষ বরাবর রয়েছে, বল অক্ষ বরাবর রয়েছে, তাহলে এই রেখাটা বলকে প্রকাশ করবে। তাহলে এটা কিছু পরিমাণ বল, ধরে নাও এই বলের নাম আমরা দিলাম এ প্রাইম, কিছু পরিমাণ বল, ঠিক আছে, এ প্রাইম দিলাম। আচ্ছা, এবার আমি ক্ষুদ্র সময় নেব, ক্ষুদ্র সময়, এই যে ডিটি ক্ষুদ্র সময়, আবার ক্ষুদ্র সময় নিলাম, এই যে এতটুকু সময় নিলাম, ডিটি সময় নিলাম, এই সময়টা অতি ক্ষুদ্র, আর অতি ক্ষুদ্র সময় বোঝাতে আমরা ডিটি ব্যবহার করব। অতি ক্ষুদ্র দূরত্ব ব্যবহার মানে বোঝাতে আমরা ডিএক্স ব্যবহার করব। তাহলে এটা ক্ষুদ্র সময়। তাহলে এখানে কি তৈরি হলো? দেখতে পাচ্ছ একটা ট্রাপিজিয়াম তৈরি হলো। কিন্তু যেহেতু এটা অতি ক্ষুদ্র, যত ক্ষুদ্র করবে এই পয়েন্টের নিচে নেমে আসবে। ভালো করে বোঝো, তোমরা হয়তো ইন্টিগ্রেশনে শিখেছো, যত এটা ক্ষুদ্র নিবে, এই যে পয়েন্টটা পিক পয়েন্টটা দেখতে পাচ্ছ, তত কাছে নেমে আসবে। কাছে নেমে আসলে, বা আমরা দেখো এখানে এতটুকু ক্ষেত্রফলটাকে একটু ভাবো, এই যে ক্ষেত্রফল তৈরি হলো, এই ক্ষেত্রফলের মান কত হবে? এফ প্রাইম এর দৈর্ঘ্য কত হবে? এফ প্রাইম প্রস্থ কত? ডিটি, তাই না? তো
এই ক্ষেত্রফল থেকে এতটুকু পোর্শন কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। এতটুকু পোর্শন দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা এটা বাদ হয়ে যাচ্ছে। কিন্তু বল ইনটু সময়, এটা বলের ঘাত পেয়ে গেলাম, ডিটি সময়ের জন্য বলের ঘাত পেয়ে গেলাম। এবার ডিটি যত ক্ষুদ্র হবে, যত ক্ষুদ্র হবে তত কি হবে, এতটুকু ক্ষেত্রফল তত এটা কাছে নেমে আসবে, এবং এই যে উপরে যে ক্ষেত্রফলটা দেখছো কমবে, এবং এর মানটা কি বেরোবে, এক্স্যাক্ট বেরোবে। আবার বলছি, যখন আমরা এটা করব, বলের ঘাত বের করব, এফ প্রাইম বলের জন্য বলের ঘাত বের করব, তখন এই পোর্শনটা কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তাই না? তো ডিটির মান যদি খুবই ছোট হয় তাহলে এই বাদ যাওয়া পোর্শনের মানটা খুব কমে যাবে, এবং একটা সময় আমরা এটাকে নেগলেক্ট করতে পারবো। কি করতে পারবো, নেগলেক্ট, অতি ক্ষুদ্র সময়ের জন্য। এখানে বুঝতে পারছো যে এটা অনেকটাই বেশি, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেশি নয়। আমি একটু জুম করে রেখেছি তাই। যদি অতি ক্ষুদ্র নাও, যদি এরকম সময় নিয়ে নাও এটা, আর পাশে আর একটা লাইন, তাহলে কি বলতে পারবে, যেখানে বলের মানটা কি আছে, প্রায় কনস্ট্যান্ট। বলের মানটা কি আছে, প্রায় কনস্ট্যান্ট। সেটা ডিপেন্ড করছে কার উপর, ডিটির উপর। আর ডিটিটা আমরা এমনভাবে নেব যাতে বলের মানটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। কি বললাম, পয়েন্ট টু বি নোটেড, ডিটিটা এত ক্ষুদ্র নিব যাতে আমরা বলতে পারি যে বলের মানটা কি থাকে, প্রায় কনস্ট্যান্ট থাকে। তাহলে বল কনস্ট্যান্ট ইন্টু সময় ডিটি, তাহলে বলের ঘাত পেয়ে গেলাম। তো এরকম অসংখ্য, এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রফলটাকে অসংখ্য ক্ষেত্রফলে আমরা কি করব, বিভক্ত করব, অসংখ্য ক্ষেত্রফলে বিভক্ত করব, এরকমভাবে অসংখ্য ক্ষেত্রফলে বিভক্ত করব, করে পুরো জায়গাটাকে আমরা কভার করব। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো 0 থেকে টি সময়ের মধ্যে আমরা বলের ঘাত পেয়ে যাব। তো এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়, ইন্টিগ্রেশন মেথডে করা হয়। আমরা কি করলাম, ইন্টারমিডিয়েট, ঠিক আছে, ইন্টারমিডিয়েট আমরা একটা ক্ষেত্র বের করলাম, বলের ঘাত বের করলাম, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব কত সময়ের মধ্যে, 0 টাইম থেকে টি টাইমের মধ্যে, 0 টু টি এই সময়ের মধ্যে আমরা যদি ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে পুরো এখান থেকে এই পর্যন্ত যে সময়, এই সময়ের জন্য আমরা বলের ঘাত পেয়ে যাব, এবং এটাই হয়ে যাবে কি, আই। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, বোঝা গেল, আমরা ইন্টিগ্রেশন মেথডে আমরা কিন্তু বলের ঘাত এখানে নির্ণয় করব। আর আমি সুবিধার জন্য এটাকে এফ প্রাইম না ধরে আমি এফ ধরছি, তাহলে এফ ইন্টু ডিটি। ঠিক আছে, এবার তোমরা অনেকেই জানো এফ এর যে ফর্মুলা, সেই এফ এর ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু ডিপি ডিটি, তাই না? তো এখানে বসাতে পারো ইন্টিগ্রেশন 0 টু টি ডিপি ডিটি ইন্টু ডিটি, কেটে দাও। নেক্সট দেখো, ইন্টিগ্রেশন 0 টু টি ডিপি, ঠিক আছে। এইবার দেখো, এবার ধরো যখন কোনো বস্তু ইউ বেগে ছিল, কোনো একটা বস্তু ইউ বেগে ছিল, তার উপর বল প্রয়োগ করা হলো, এবং টি সময় পরে বেগ কত হলো, ভি হলো। টি সময় পর বেগ কত হলো, ভি হলো। এখানে মাথায় রাখবে পি অ্যাকচুয়ালি কি, পি অ্যাকচুয়ালি হচ্ছে এম ভি। পি হচ্ছে ভরবেগ, আর ভরবেগ মানে এম ইন্টু ভি, এম ইন্টু ভি। ঠিক আছে, তো আমি এখানে বসাতেই পারি। আমি নেক্সট বসাবো, ডি থাকলো এমভি, এমভি বসাতে পারি। ওকে, তো এমভি বসালাম, কিন্তু এমটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে। এম যদি ইন্টিগ্রেশনের বাইরে বেরোয় তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে ডিভি, শুধু ডিভি থাকলো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে ভেরিয়েবল কোনটা হয়ে গেলো, বেগ। প্রথমে দেখো ডিটি রেখেছিলাম, তাই আমাদের লিমিটটা হয়েছিল টি এর লিমিট, সময়ের লিমিট। কিন্তু এবার ডিভিকে, মানে এবার ডিভি আছে, মানে এখানে বেগটা চেঞ্জ হচ্ছে, বেগের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি, তাই আমাদের লিমিট দিতে হবে বেগের লিমিট। তাহলে প্রথমে ধরো বেগ ছিল v1, পরে বেগ কত হলো v2, তাহলে প্রাথমিক বেগ ছিল v1, অন্তিম বেগ কত v2, তাহলে v1 থেকে v2 এর মধ্যে আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই পার্টটা হলো। এবার আমরা এই ইন্টিগ্রেশনের মানটা নির্ণয় করব। ডিভির ইন্টিগ্রেশন তোমরা অনেকেই জানো, ডিভির ইন্টিগ্রেশন দেখো আই ইকুয়াল টু, তাহলে কি হবে, এটা কিন্তু আই ছিল, আই ইকুয়াল টু আবার লিখছি v1 টু v2 ডিভি। ওকে, সব মুছে দিয়ে আমি ফ্রেশ করে করি,
দেখো ডিভি ইন্টিগ্রেশন অনলি ভি, ঠিক আছে, যারা ইন্টিগ্রেশন শিখেছো তারা জানো ডিভির ইন্টিগ্রেশন কি হয়, অনলি ভি। লোয়ার লিমিট কি আছে v1, আপার লিমিট কি আছে, বাইরে একটা কিন্তু m থাকবে, m ছিল বাইরে বের করেছিলাম v2, তো m থাকলো। এবার লিমিট বসাবো আমরা, কিভাবে লিমিট বসাবো, এই v এর পরিবর্তে আপার লিমিট, v এর জায়গাতে কি বসাবো আমরা, আপার লিমিট v2 মাইনাস দিয়ে আমরা কি করব, v এর জায়গাতে লোয়ার লিমিট বসাবো, v এর পরিবর্তে লোয়ার লিমিট মানে v1 বসাবো। ওকে, তাহলে এটা কি পেলাম আমরা, দেখো m v1 মাইনাস m v2, তাহলে দেখো ঠিকই আছে আমাদের ফর্মুলা, I ইকুয়াল টু কি, বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, এই যে দেখতে পাচ্ছ ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তো এইভাবে ইন্টিগ্রেশন মেথডের সাহায্যে আমরা কিন্তু বলের ঘাত নির্ণয় করতে পারি পরিবর্তনশীল বলের জন্য। তো এর জন্য যে ইউজফুল ফর্মুলা সেটা তোমরা মনে রাখবে, এখানে যে প্রয়োজনীয় ফর্মুলা সেই ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু t f dt, এটা মনে রাখলেই হবে। ওকে, চলো এবার আমরা ঘাত বল নিয়ে কথা বলি। ঘাত বল সম্পর্কে জানি, তো আমরা দেখলাম ঘাত বল হচ্ছে শুধুমাত্র বল, বৃহৎ মানের বল, যে বলটা খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়। যেহেতু এটা শুধুমাত্র বল তাই এর একক কি হবে, নিউটন অথবা ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, সিজিএস এ ডাইন, যদি তুমি এফপিএস বলো তাহলে হয়ে যাবে পাউন্ডাল, ঠিক আছে, পাউন্ডাল। ক্লিয়ার? তো মাত্রা কি হবে, বলের যেটা মাত্রা হয় সেটাই মাত্রা হবে ml t⁻², এটাই হয়ে যাবে ঘাত বলের মাত্রা। এগুলো লিখে নেবে। ভেক্টর রূপ কি হবে, এ তো নিজেই ভেক্টর, তাহলে ঘাত বল কি একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? তো চলো আমরা ঘাত বল সম্পর্কে বেশি কিছু আমাদের জানা নেই। ঘাত বল কোথায় কোথায় প্রয়োগ করি, পেরেকে আমরা প্রয়োগ করতে পারি হাতুড়ির সাহায্যে, ফুটবল, তারপরে ক্রিকেট বলের উপর যখন আমরা ব্যাট প্রয়োগ করি, আঘাত করি, সেক্ষেত্রে হতে পারে। যখন ধরো তুমি আম পাড়ছো, একটা পাটকেল নিলে বা একটা পাথর নিলে, নিয়ে গাছের দিকে ছুঁড়ে মারলে সেই পাথরটা সেই আমের সাথে ধাক্কা লাগালো, তাই না, একটা আঘাত করলো, ক্ষণিকের জন্য আঘাত করলো এবং আমটা পড়ে গেল। তাহলে এখানে আমের উপর পাথর দ্বারা প্রযুক্ত বল কি, ঘাত বল, তাই না। তো ঘাত বল প্রচুর রয়েছে, তোমরা তোমাদের বাস্তব জীবনে সহজেই বুঝতে পারবে কোনটা ঘাত বল এবং কোনটা বলের ঘাত। তো চলো এবার আমরা কিছু অঙ্ক নিয়ে কাজ করি। প্রবলেম নাম্বার ধরো 1, আমি একটা গ্রাফ আঁকছি, খুব ভালো করে দেখবে। ধরো এইদিকে আছে বল, এদিকে আছে সময়, টাইম আছে, এবং গ্রাফটা ধরো এরকম। আচ্ছা, তোমরা এই প্রবলেমটার দিকে সবাই লক্ষ্য করো। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, বল এবং সময়ের গ্রাফ। সময়কে এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে, বলকে ওয়াই অক্ষ বরাবর রাখা হয়েছে, এবং দেখতে পাচ্ছ যে এই সময়টা হচ্ছে 0 টাইম। ওকে, তো এরকম একটা গ্রাফ দেওয়া আছে এবং বলল 4 সেকেন্ড থেকে 16 সেকেন্ডের মধ্যে বলের ঘাত নির্ণয় করো। কি বের করতে বলেছে, বলের ঘাত বা শুধুমাত্র ঘাত বের করতে বলেছে। বলের ঘাত মানে ঘাত। তো এই হচ্ছে 4 সেকেন্ড, এই হচ্ছে 16 সেকেন্ড। আমরা কি করব, এই পয়েন্টগুলোর নামকরণ করব। ধরে নাও এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এই 4 থেকে 16 সেকেন্ডের মধ্যে যদি দেখো, তো এই ক্ষেত্রফলটাই হয়ে যাবে, মানে এখানে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এ বি সি ডি এ, এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হয়ে যাবে বলের ঘাত। ঠিক আছে, আমরা বেসিক্যালি কি বের করব, ক্ষেত্রফল বের করব। ক্লিয়ার? তো চলো আমরা এই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে পুরো ক্ষেত্রটা কি, পুরো ক্ষেত্রটা হচ্ছে এটা, এই পুরো যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ এ বি সি ডি, এ বি সি ডি, আবার ধরো এ পর্যন্ত আসলো, এর ক্ষেত্রফল, তাই না, এর ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফলকে আমরা দুটো পার্টে ডিভাইড করব। আমরা দেখতে পাচ্ছি এ বি সি ই, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, এরকম একটা ট্রাপিজিয়াম আছে। এই ট্রাপিজিয়ামটা কি, এ বি সি ই প্লাস, তারপর দেখতে পাচ্ছ
যে সিডিই এটা একটা ত্রিভুজ, সিডিই এটা একটা ত্রিভুজ। তার মানে পুরো ক্ষেত্রফলকে আমরা দুটো পার্টে ডিভাইড করলাম, একটা ট্রাপিজিয়াম আর একটা হচ্ছে ত্রিভুজ। তো এই ট্রাপিজিয়াম এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হয়ে যাবে পুরো এই 4 থেকে 16 সেকেন্ডের মধ্যে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল, মানেই হচ্ছে 4 থেকে 16 সেকেন্ডের মধ্যে বলের ঘাত। ঠিক আছে, তো বলের ঘাত চলো আমরা বের করে ফেলি। প্রথমে ট্রাপিজিয়ামের কথা ভাবি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু এই। এই হচ্ছে অসমান মানে সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা ফর্মুলা মাথায় রাখবে। ইন্টু অসমান বাহুদ্বয়ের যোগফল। অসমান বাহু কোনটা? এবি প্লাস ইসি। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু হয়ে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে। কি হবে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অসমান বাহুদ্বয়ের যোগফল, সামনে একটা হাফ থাকবে। এবার দেখো এটা, এর তো ক্ষেত্রফল সহজেই পারবে, হাফ ইন্টু ভূমি কত? ইডি ইন্টু উচ্চতা কত হবে? ইসি। ঠিক আছে, ইসি। বাস, এখানে মান পুট করতে হবে আর ক্যালকুলেশন করতে হবে, তাহলে কিন্তু বলের ঘাত তোমার হাতের মুঠোই। তো মানগুলো কি হবে দেখো, আমাদের এই লাগবে 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে এই কত হবে? এই হয়ে যাবে 4 থেকে 8 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে 4 সেকেন্ড। ওকে, যদি ইডি 8 থেকে 16 সেকেন্ডের মধ্যে ইডি মানে এটা 16 থেকে 8 বাদ দাও, তাহলে আমরা ইডি পেয়ে যাব। ইডি কত পাবো? এটাও 8 পাবো। তারপর দেখো ইসি তো দেওয়াই আছে কত? 800 নিউটন। ইসি কত? 800 নিউটন, এগুলো সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, আর কি লাগবে আমাদের? দেখো এই হয়ে গেছে, আমাদের এটা লাগবে এবি কত? দেখো 200 নিউটন। এবি কত? 200 নিউটন। ক্লিয়ার? বাস, আর কিছু লাগবে না। এই মানগুলো এখানে পুট করো আর ক্যালকুলেশন করো, আমাকে জানাও তোমরা অঙ্কটা পারলে কি পারলে না। চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে ডিসকাস করি। ধরো নেক্সট প্রবলেম আমরা হাতুড়ির প্রবলেম করব। হাতুড়ির প্রবলেম খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা ক্রিকেট বলের অঙ্ক করব। চলো নেক্সট প্রবলেম নাম্বার 2। ধরো একটা পেরেক আছে, ঠিক আছে, কোনো একটা পেরেক আছে। এই হচ্ছে ধরো পেরেক, তোমরা ভালো করে এঁকে নিও। এটা ধরো একটা পেরেক। ওকে, তো এই পেরেকের উপর কিছু একটা উচ্চতা থেকে ধরো একটা হাতুড়িকে ফেলে দেওয়া হলো। কি ফেলা হলো? হাতুড়ি ফেলা হলো, যার ভর কি? এম। হাইটটা কত? এইচ। তাহলে দেখো এই ইনিশিয়ালি প্রথমে এই যে হাতুড়ি দেখতে পাচ্ছ, হাতুড়ির বেগ কত ছিল? ইউ ইকুয়াল টু 0, স্থির ছিল, তাই না? এইভাবে আমি হাতুড়িটাকে ফেলে দিলাম একটা পেরেকের ওপর। তাহলে ধীরে ধীরে যত নিচে নামবে হাতুড়ির বেগ বাড়তে একটা সময় কি করবে? আঘাত করবে তো, মানে ঘাত প্রয়োগ করবে, তাই না? তো এখানে যদি বলে যে, এখানে অনেক কিছু বলতে পারে, ঘাত বের করতে বলতে পারে যে এই পেরেকের উপর মোট কত বল প্রযুক্ত হলো, এটা বলতে পারে। আবার বিভিন্ন ক্ষেত্রে সময় বের করতে বলে, যে কত সময়ের জন্য বল প্রযুক্ত হলো, অর্থাৎ পেরেকের ওপর হাতুড়ি যে টাচ করলো কত সময় ধরে টাচ করলো সেটাও বের করতে দিতে পারে। তো চলো আমরা এই সময়কালটা ধরে নিই টি, যে টি সময় ধরে এই হাতুড়ি পেরেকের সংস্পর্শে ছিল। এটা আমি ধরে নিলাম। ধরো এই ডেটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে? এম দেওয়া আছে, এইচ দেওয়া আছে, আর সময়টি দেওয়া আছে। এবার বলেছে যে হাতুড়ির উপর মোট কত বল প্রযুক্ত হলো। ধরো কি কি বলেছে? ঘাত বের করতে বলেছে আর বল বের করতে বলেছে। তো আমরা কি করব? ঘাত বের করব। ঘাত বেগ মানে ভরবেগের পরিবর্তন। চলো, ঘাত মানেই ঘাত আই ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, হাতুড়ির প্রাথমিক বেগ কত ছিল? 0। অন্তিম বেগ ভি। প্রাথমিক বেগ 0 হওয়ার জন্য 0 বসিয়ে দিলাম, স্থির ছিল। তো
তো এখান থেকে তোমরা শুধু পাবে কি এমভি, আই ইকুয়াল টু কি এমভি। কিন্তু এই হাতুড়ি যখন এই পেরেককে স্পর্শ করলো তখন বেগ ভি, অন্তিম বেগ আমাদের বের করতে হবে, এটা কিন্তু দেয়নি। কি দিয়েছে? এম দিয়েছে, এইচ দিয়েছে, টি দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের ভি বের করতে হবে। ভি বের করার ফর্মুলা কি? চলো, অন্তিম বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তোমরা সবাই জানো এই ফর্মুলাটা। অন্তিম বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ কত? 0, বসিয়ে দিলাম। ঠিক আছে, 2 থাকলো। আচ্ছা, যখন হাতুড়ি নিচে পড়বে অভিকর্ষজ ত্বরণ নিয়ে নিচে পড়বে, তাই এ এর মান কত হবে? জি এর সমান। এবং হাইট কত? এখানে কত দূরত্ব অতিক্রম করবে হাতুড়ি? এইচ, তাই এস এর জায়গায় আমরা এইচ লিখব। তো এখান থেকে তোমরা ভি এর মান অতি সহজে বের করতে পারবে, ভি ইকুয়াল টু √2gh, এবং এই ভিটা এখানে তোমরা বসালেই পেয়ে যাবে। ভিটা বসিয়ে দাও, m ইন্টু √2gh। তো অঙ্কের সময় এই মানগুলো দেওয়া থাকবে, m দেওয়া থাকবে, h দেওয়া থাকবে, তোমরা সহজেই ঘাত বের করতে পারবে। ঠিক আছে, তো আমরা ঘাত বের করে ফেললাম। এবার দেখো, এই ঘাতের জন্য হাতুড়ির উপর একটা বল প্রযুক্ত হবে। ঘাত মানে ভরবেগের পরিবর্তন, তাই না? তাহলে ঘাত থেকে যে বলটা পাবো, ঘাত আই মানে কি? এটাই তো ঘাত আই মানে হচ্ছে এফ ইন্টু টি। তা আমি এখান থেকে তো আই বের করতে পারলাম, তাহলে এফটাও বের করতে পারবো। তাহলে এফ কি করে বের করবো আমরা? দেখো, এফ ইকুয়াল টু আই বাই টি। তাহলে আই এখান থেকে বেরিয়ে যাবে। আই কত বেরোলো? এম √2gh, নিচে কত হবে? টি। তাহলে আমরা বল পেয়ে গেলাম। হাতুড়ি ঘাতের জন্য পেরেকের উপর যে বলটা প্রয়োগ করলো সেটা পেয়ে গেলাম। এবার দেখো, এই জায়গাটা বোঝার আছে। হাতুড়ি তো আঘাত করলো, কত বলে আঘাত করলো? এফ বলে আঘাত করলো, সে এফের মান পেয়ে গেছে। এবার হাতুড়ি কিন্তু নিজের যে ওজন, সেই ওজনটাও কিন্তু পেরেকের উপর গিয়ে পড়বে, কিছুক্ষণ থাকবে। তো পেরেকের উপর হাতুড়ি কিছুক্ষণ স্পর্শ করে থাকবে, তো ওই সময়টা হাতুড়ির যে ওয়েট বা ওজন সেটাও কিন্তু পেরেকের উপর গিয়ে পড়বে। তাহলে পেরেকের উপর মোট বল কিন্তু বেড়ে যাচ্ছে। একটা ঘাতের জন্য বল, একটা হচ্ছে হাতুড়ির নিজের জন্য বল। তাহলে পেরেকের উপর মোট বল, তাহলে টোটাল ফোর্স কত হবে? এফ টোটাল ফোর্স টোটাল, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এমজি। এমজি কি? হাতুড়ির ওজন। এফ এর মান তো তোমরা জানো, বের করলাম। জি তো ভেতরে আছে, এম ইন্টু 2gh বাই টি প্লাস এমজি। বাস, তো এখানে মান দেওয়া থাকবে অঙ্কে, তোমরা সেই ভ্যালুগুলো পুট করবে আর অঙ্ক করবে আর মজা করবে। তো চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে কথা বলি। হাতুড়ির আরও অনেক টাইপের অঙ্ক হয়, যখন আমি তোমাদের প্রবলেম সেট করাবো তখন সেই অঙ্কগুলো নিয়ে কালচার করব। এখন আপাতত এইটুকু থাক, হাতুড়ির জন্য এটা এনাফ। এবার চলো ক্রিকেট বল। ক্রিকেট বলের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেম নম্বর 3, ধরো একটা বল আসছিল, এই যে বল যার ভর এম, কত বেগে আসছে? ধরে নাও ভি বেগে আসছে। তো প্রাথমিক ভরবেগ কত? p1 ইকুয়াল টু mv। ব্যাটের এই জায়গাতে আঘাত পেল, আঘাত পেয়ে এই দিকে ফিরে গেল, এবং অ্যাঙ্গেলটা ধরে নাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা দিয়ে দেবে। তাহলে এবার, এবং একই বেগে ফিরে গেল, অর্থাৎ ভি বেগেই ফিরে গেল। ক্লিয়ার? তাহলে ভর গুণ করে দাও mv, তাহলে এটা অন্তিম ভরবেগ। তাহলে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগের মানটা কিন্তু এখানে একই। ক্লিয়ার? কত অ্যাঙ্গেলে ফিরে গেছে? ব্যাট থেকে আঘাত পেয়ে থিটা অ্যাঙ্গেলে ফিরে গেছে। এবার থিটার মান তোমাদের বিভিন্ন অঙ্কে বিভিন্ন থাকবে, কখনো 45, কখনো 60, কখনো 90। ঠিক আছে, তো চলো এবার এখানে বের করতে হবে যে ঘাত কত। তাহলে ব্যাট যে ঘাত প্রয়োগ করলো বলের উপর, সেটা কত হবে সেটা আমরা বের করব। তো ঘাত মানে তোমরা জানো আই ইকুয়াল টু আই ভেক্টর, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। আই ভেক্টর ইকুয়াল টু অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। ঠিক আছে,
ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? ঘাত বলা হয়। তো দেখতেই পাচ্ছ এখান থেকে এতটুকু, এটা হচ্ছে P1, এটা P2। ক্লিয়ার? তো এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি, তাই না? আচ্ছা, P1 এবং P2-র মধ্যবর্তী কোণ দেখে নাও। অ্যাকচুয়ালি P1-এর অরিজিনাল ডিরেকশন কোথায়? এই দিকে, এটাকে বর্ধিত করো। এই দিকে হচ্ছে P1-এর অরিজিনাল ডিরেকশন, এই দিকে, আর P2 এই দিকে। তাহলে এটা কিন্তু মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস থিটা। P1 এবং P2-র মধ্যবর্তী কোণ 180 মাইনাস কত? থিটা। ক্লিয়ার? তো এটা কিন্তু মাথায় রাখবে। এবার এই ছবিটাকে আমাদের রিড্র করতে হবে, আবার আমরা পুনরায় আঁকবো। তো দেখো এটাকে তো আমরা এভাবে লিখতেই পারি, P2 প্লাস মাইনাস P1 করতেই পারি, একই ব্যাপার, তাই না? তার মানে P2-র সঙ্গে মাইনাস P1 যোগ। তো অ্যাকচুয়ালি P1 কোন দিকে? এইদিকে। মাইনাস P1 কোন দিকে হবে? উল্টো দিকে হবে। উল্টো দিকে হবে। তো তাহলে আমরা একটু ড্র করছি, দেখো আমরা কিভাবে ড্র করব। এটা ধরো আমরা একটা আলাদা ছবি আঁকছি। দেখো এটা ধরে নাও P1 ছিল, এটা ছিল P2। ক্লিয়ার? তাহলে মাইনাস P1 কোন দিকে হবে? আমি P1-এর সমান করে আরও একটা রেখা টানবো এবং অ্যারোটা উল্টে দিব। তাহলে দেখো P1 আর P1-এর যে দৈর্ঘ্য, এই রেখাটার দৈর্ঘ্য সেম, শুধু অ্যারো উল্টো দিকে। তাহলে এটা যদি P1 হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস P1। তাহলে এবার এটাকে ভুলে যাও। ওকে, এটাকে ভুলে গেলাম। এবার তাহলে এটা প্রাথমিক ভেক্টর, এটা অন্তিম ভেক্টর। প্রাথমিক ভেক্টরের যে টেল আর অন্তিম ভেক্টরের যে হেড, এটাকে জুড়ে দেব। আমি ভেক্টর অধ্যায়ে এগুলো দারুণ করে বুঝিয়েছি। তোমরা যদি ভুলে যাও বা না দেখে থাকো, অবশ্যই ভেক্টরের ভিডিওগুলো দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে যাবে। কিন্তু এবার দেখো দুটো ভেক্টরকে যোগ করছে, মাইনাস P1 আর P2-কে যোগ করছি। তাহলে P1-এর যে টেল থেকে P2-র হেড আমরা যোগ করব এবং অ্যারো দেব, টেল থেকে হেডের দিকে অ্যারো দেব। তাহলে এটা হয়ে যাবে এদের যোগফল, P2 আর মাইনাস P1-এর যোগফল, দ্যাট ইজ I। এটাই I। তাহলে I এর ফর্মুলা কি হবে? দেখো I এর মান কি হয়? I এর মান হয়ে যায়, তোমরা সবাই ভালো করে জানো, P2 স্কোয়ার A স্কোয়ার P1 স্কোয়ার মাইনাস, ঠিক আছে? দেখো মাইনাস, এবার মাইনাস কি হবে? আচ্ছা, বিয়োগফল ভেক্টরের ক্ষেত্রে তোমরা মান জানো, বিয়োগফল P2 থেকে P1 বাদ দিলে P2 স্কোয়ার প্লাস P1 স্কোয়ার মাইনাস হয়ে যাবে P1 P2 cos। আচ্ছা, P1 এবং P2-র মধ্যবর্তী কোণ কত বললাম? 180 মাইনাস থিটা। P1 এবং P2-র মধ্যবর্তী কোণ কত? P1 আর P2-র মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা। তাহলে এই মধ্যবর্তী কোণটা এখানে ইউজ করো। বিয়োগফলের যেটা মান হয়, বিয়োগফলের মান তো এটাই হয়, তাই না? ধরো A মাইনাস B তোমরা বিয়োগ করবে, তাহলে A মাইনাস B বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবে সেই ফলাফলের মান হবে √A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB cos থিটা, যেখানে থিটা হয়ে যাবে A এবং B এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তো আমি P2 থেকে P1 বাদ দিয়েছি, তাহলে P2 থেকে P1 বাদ দিয়ে আমি I পেয়েছি। তাহলে I এর মান ইকুয়াল টু P2 স্কোয়ার প্লাস P1 স্কোয়ার মাইনাস P2 P1 cos, মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা। তাহলে এটা যদি করো তোমরা, আরও একটা লাইন তোমাদের করতে হবে। P1টাকে আমি আগে আনছি, কোনো অসুবিধা নেই, P2কে আমি পরে পাঠিয়ে দিলাম। আচ্ছা, cos 180 মাইনাস থিটা মানেই হচ্ছে মাইনাস cos থিটা। কত? মাইনাস cos থিটা। যাদের ম্যাথামেটিক্স উইক রয়েছে তারা সেই জায়গাগুলো একটু ঠিক করো। এটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। ওকে, এখানে একটা 2 হয়, 2AB, 2P1 P2 cos থিটা। তাহলে এক্ষেত্রে ঘাত কত হয়ে যাবে? P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 P2 cos থিটা। ক্লিয়ার? তো এইভাবে আমরা বের করব, অঙ্ক যখন করব এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার এই অঙ্কের ক্ষেত্রে এম এর কিছু একটা মান বলে দেবে যে 500 গ্রাম ভরের একটি ক্রিকেট বল, ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল
এবং ব্যাট দ্বারা আঘাত পেয়ে থিটা অ্যাঙ্গেলে অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার একই বেগে ফিরে গেল, ব্যাট প্রযুক্ত ঘাত নির্ণয় করো। তাহলে আমরা এই ফর্মুলায় ফেলে দেব, ঠিক আছে? বাস হয়ে যাবে। থিটার মান কত? যদি 45 বলে তো 45, 60 বলে 60। এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।